অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তিকে ছুরির আঘাতে খুন করে তার ক্ষতস্থানে বুলেট ঢুকিয়ে দেওয়া হয়। এটা করার কারণ পুলিশকে ভুল পথে পরিচালনা করা। কিন্তু বাস্তবের গোয়েন্দারা এটা ঠিক ধরে ফেলেন। কিভাবে ফরেনসিকরা বুঝতে পারেন কোন ধরনের বন্দুক দিয়ে খুন করা হয়েছে, গলা টিপে না বিষ দিয়ে খুন করা হয়েছে, না এটা আত্মহত্যা? কেমন করে ফরেনসিক বিশেষজ্ঞরা এই ঘটনাগুলো সমাধান করেন সেটা এই ভিডিওতে জানতে পারবেন। যে কোনো অস্বাভাবিক মৃত্যু মানে আত্মহত্যা, খুন কিংবা দুর্ঘটনা, এ সব কিছুর প্রথমের তদন্তটা করে পুলিশ। কিন্তু কিছু ক্ষেত্রে পুলিশকে ফরেনসিক বিশেষজ্ঞ বা গোয়েন্দাদের সাহায্য নিতে হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা যে কোনো বিষয় বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধান করেন। পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করে, তারপর ফরেনসিক দল যায় ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এবং নমুনা যাতে নষ্ট না হয় তার জন্য ঘটনাস্থলকে ঘিরে রাখে। তারা ক্রাইম সিনে আঙ্গুলের ছাপ খোঁজেন, বারুদ বা রক্তের নমুনা সংগ্রহ করেন। এগুলো করে এভিডেন্স ব্যাগে ভরে রাখেন। মৃতদেহগুলোকে বডি ব্যাগে ভরে পাঠিয়ে দেওয়া হয় মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে। সঙ্গে থাকে সুরথাল রিপোর্ট। সুরথাল আরবি ভাষা, এটার অর্থ সেই সময় চেহারার অবস্থা। পুলিশ প্রাথমিক তদন্তের সময় কি অবস্থায় এবং কোথায় ডেড বডিকে দেখিয়েছিল তার বিবরণ এতে থাকে। এরপর সরকারি চিকিৎসকরা দেহ ময়নাতদন্ত বা অটোপসি করেন। এই অটোপসি করার সময় অনেক কিছু জানা যায়। মুখে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করা হলে তাকে বলে স্মদারিং। এতে নাকের হাড় ভেঙে যেতে পারে, মুখের চামড়ার শিরাগুলো ছিঁড়ে গিয়ে মুখের রং পরিবর্তন হয়ে যায়। তার বা দড়ি গলায় পেঁচিয়ে খুনকে বলে স্ট্র্যাঙ্গুলেশন। এতে গলায় তারের দাগ থাকে, তারের গায়ে যদি কোনো প্যাটার্ন থাকে সেটাও ফরেনসিক ডাক্তাররা দেখে বলে দিতে পারেন। তীব্র শ্বাসকষ্টে চোখের রক্তনালী ফেটে গিয়ে চোখ থেকে রক্ত বের হয়। চোখ, কান, নাক ও মুখে লাল স্পট দেখা যায়। একে সাফোকেশন বলে। এটা ভালো করে দেখে ডাক্তাররা বুঝতে পারেন খুন না আত্মহত্যা। খুনের পরপরই তাকে সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হলে সেটাও ধরা পড়ে যায়। শ্বাসরোধ করলে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেতে পারে। তার লক্ষণ ফুসফুসের ভিতরে দেখা যেতে পারে। মুখের মধ্যে কিছু ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যাকে বলে গ্যাগিং। এটাও খুন। অনেক সময় শীতকালে রাত্রে দরজা জানলা বন্ধ করে ঘরে উনান জ্বালিয়ে অনেকে শুয়ে পড়েন। সেক্ষেত্রে ফুসফুসে কার্বন মনোক্সাইডের লক্ষণ পাওয়া যায়, তবে এটা দুর্ঘটনা। শ্বাসরোধ করে মৃত্যুর আরও অনেক পদ্ধতি আছে, যেমন চোকিং, মাগিং, বাঁশ ডলা বা জলে ডুবে মৃত্যু। এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় ভারতীয় বিমান বাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন। তাকে ভারতীয় বিমান বাহিনীর জনক বলা হয়। 1960 সালে ভারতীয় নৌবাহিনীর এক অফিসার বন্ধুর সঙ্গে জাপানের রেস্তোরাঁয় খাওয়ার সময় এক টুকরো খাবার তার শ্বাসনালীতে আটকে যায়। কোনো ডাক্তার আসার আগেই তিনি মারা যান। রেস্তোরাঁয় খাবার সময় শ্বাসনালীতে খাবার আটকে মৃত্যু, একে বলা হয় ক্যাফে করোনারি। এখন বিভিন্ন অস্ত্রের আঘাতে বিভিন্ন ধরনের ক্ষত হয়। সেটা দেখে বোঝা যায় অস্ত্র কি ধরনের ছিল। যদি বন্দুক হয় সেটা কত দূর থেকে চালানো হয়েছে সেটাও বলা যায়। অপরাধের কাজে ব্যবহৃত বন্দুক দু রকমের হয়, স্মুথ বোর্ড ওয়েপন এবং রাইফেলড ওয়েপন। বন্দুকের নলের ভিতরের দিক যদি মসৃণ হয় তাহলে তাকে স্মুথ বোর্ড ওয়েপন বলে। এর মধ্যে পড়ে সিঙ্গেল ব্যারেল, ডবল ব্যারেল, বোল্ট অ্যাকশন, সেমি অটোমেটিক বা অটোমেটিক বন্দুকগুলো। আর রাইফেলড ওয়েপন নলের ভিতর খাঁজ কাটা থাকে। এর জন্য কার্তুজ বা গুলি ঘুরতে ঘুরতে নল থেকে বেরোয়। এই ঘুরন্ত গুলি মানব শরীরে ঢোকার সময় কোষ ও কলা ছিঁড়তে ছিঁড়তে যায় বলে শরীরে বেশি ক্ষতি হয়। এই কারণে রাইফেলের গুলি ছোট হয়ে ঢোকে কিন্তু অনেক বড় গর্ত করে শরীর থেকে বেরিয়ে যায়। রাইফেলের মধ্যে পড়ে .22 রাইফেল, মিলিটারি আর স্পোর্টিং রাইফেল, সিঙ্গেল শট, টার্গেট প্র্যাকটিস রাইফেল, টার্গেট প্র্যাকটিস পিস্তল, রিভলভার, অটোমেটিক পিস্তল। শরীরে গর্তের সাইজ দেখে অনেক কিছু বলা যায়। কারো বুলেটের ক্ষত পরীক্ষার সময় যে জিনিসগুলো দেখা হয় সেগুলো হলো 1 নম্বর কন্ট্যাক্ট শট। এই শটে বন্দুকের নল থেকে বেরোনো গ্যাস, আগুনের ঝলক
গান পাউডার, ধোঁয়া আর ধাতব পদার্থ সরাসরি মানব শরীরে ঢুকে যায়। চামড়ার ভিতরে এগুলো পেলে বোঝা যায় যে শরীরে নল ঠেকিয়ে গুলি করা হয়েছে। বন্দুকের গুলির মধ্যে যে বারুদ থাকে তাকে গান পাউডার বলে। 2 নম্বর হলো ক্লোজ শট বা পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ। টার্গেটের 5 থেকে 8 সেন্টিমিটার দূরত্বের মধ্যে গুলিটি করা হয়। এখানে আগুন, গান পাউডার এগুলো অল্প পরিমাণে পাওয়া যায়। 3 নম্বর হলো নিয়ার শট। গুলির সঙ্গে ছড়িয়ে যাওয়া পাউডার মৃত ব্যক্তির শরীর পর্যন্ত পৌঁছায়, কিন্তু আগুন পৌঁছায় না। ন্যূনতম 60 সেন্টিমিটার দূরত্ব থেকে গুলি করা হলে এটা হয়। 4 নম্বর হলো ডিস্ট্যান্স শট। এক্ষেত্রে বুলেট প্রবেশের সময় যে ক্ষত তৈরি হয় সেটা বুলেটের মাপের চেয়ে ছোট হয়। দূর থেকে আসছে বলে বুলেট চামড়াকে ভিতরের দিকে কিছুটা টেনে নিয়ে যায়। বুলেট শরীরে ঢোকার সময় এক ধরনের ক্ষত তৈরি হয়, আবার বেরিয়ে যাওয়ার সময় অন্য ধরনের ক্ষত তৈরি হয়। এই ধরনের বিষয়গুলো যারা দেখেন তাদেরকে ব্যালিস্টিক ফরেনসিক বিশেষজ্ঞ বলে। কোনো ব্যক্তির শরীরে উপস্থিত সম্ভাব্য টক্সিন, নেশার দ্রব্য, নিষিদ্ধ পদার্থ, ওষুধের পরিমাপ বিশ্লেষণ করেন টক্সিকোলজি এক্সপার্টরা। টক্সিকোলজি মানে বিষ বিজ্ঞান। কাউকে বিষ দিয়ে হত্যা করা হলে সেগুলো মল, মূত্র ও চুলে পাওয়া যায়। হেভি মেটাল বিষ যেমন আর্সেনিক, এদের লক্ষণ আঙুলের নখেও পাওয়া যায়। ইঁদুর মারার বিষে থাকে জিঙ্ক ফসফাইড। এগুলো শরীরে গেলে শরীরের মধ্যে ফসফাইড গ্যাস পাওয়া যায়। এছাড়াও মৃতদেহের শরীরে ও জামা কাপড়ে বিষের উপস্থিতি থাকে। আবার কয়েক ধরনের বিষ আছে যেগুলো বমি বা পটির সাথে বেরিয়ে যায়। কিছু গাছপালা থেকে পাওয়া ক্ষার জাতীয় বিষ রাসায়নিক পরীক্ষায় ধরা পড়ে না। এগুলো শনাক্ত করা একটু কঠিন। সেন্সরশিপের জন্য সেগুলোর নাম বলা যাবে না। বিস্ফোরকের তীব্রতা আর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা থেকে বিস্ফোরকের প্রকৃতি জানা যায়। বিভিন্ন ধরনের বিস্ফোরক বিভিন্ন ধরনের শকওয়েভ মানে তরঙ্গ তৈরি করে। এতে ক্ষতির প্যাটার্নও বিভিন্ন হয়। সেই জন্য এইগুলো দেখে ফরেনসিক বিশেষজ্ঞরা বুঝতে পারেন কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। ফরেনসিক শুধুমাত্র শরীরের পরীক্ষা ছাড়াও আরও অনেক ধরনের হয়, যেমন মোবাইল ফোনের ডাটা চেক, অপরাধীর অবস্থান নির্ণয়, এগুলোও ফরেনসিক বিশেষজ্ঞরা করেন। এমনকি মোবাইল ও কম্পিউটারের মেমোরি থেকে সব মুছে দিলেও সেটা ফরেনসিক বিশেষজ্ঞরা পুনরায় খুঁজে বের করতে পারেন। অন্যদিকে কোনো অপরাধী অপরাধ করলে তার শরীরে অনেক তথ্য প্রমাণ থেকে যায়। নিহত ব্যক্তি অবশ্যই হত্যাকারীকে বাধা দেবে, ধস্তাধস্তি হবেই। সেই কারণে খুনির নখের ফাঁকে চামড়ার ফালি, রক্তের ছিটে পাওয়া যায়। আবার খুনির শরীরের অংশ নিহত ব্যক্তির হাতে বা শরীরের অন্য অংশে পাওয়া যায়। ফরেনসিক মেডিসিনে একে লোকার্ডস এক্সচেঞ্জ প্রিন্সিপাল বলে। আসল কথা হলো ঘটনাস্থলে অপরাধী কোনো না কোনো চিহ্ন রেখে যায় এবং সেটা খুঁজে বার করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অটোপসিতে আরও অনেক কিছু জানা যায়। দেহের কোথায় কোথায় আঘাত রয়েছে, ত্বক, জিভ আর চোখের মনির রং কি, গলায় দড়ির দাগ, মারের দাগ, গুলি চলা বা ভোজালের ক্ষত আছে কিনা, হাড় ভেঙেছে কি ভাঙেনি, এসব কিছু। এইসব কাজের পর মৃতদেহকে ব্যবচ্ছেদ করে মস্তিষ্ক, ফুসফুস, যকৃৎ সহ শরীরের ভিতরটা যাচাই করা হয়। মৃতদেহের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, যকৃৎ, প্লীহা ও বৃক্কের বিশেষ অংশ আলাদা করে রাখা হয়। চামড়া, চুল, রক্ত এগুলো দিয়ে ডিএনএ, রক্তের গ্রুপ, কোনো রোগ ছিল কিনা এগুলো পরীক্ষা হয়। শরীরে কোনো বুলেট থাকলে সেটা বার করে পাঠানো হয় ব্যালিস্টিক দপ্তরে। এই পোস্টমর্টেমও ফরেনসিক ইনভেস্টিগেশনের অংশ। ল্যাটিন ভাষায় মর্টেম শব্দের অর্থ মৃত্যু, পোস্ট শব্দের অর্থ পরে, দুটো মিলে পোস্টমর্টম মানে মৃত্যুর পর। বাংলা একে ময়না তদন্ত বলে। বাংলা ভাষায় ব্যবহৃত ময়না শব্দের আদতে শব্দটির উৎসে আছে আরবি শব্দ মু আইনা, যার অর্থ প্রত্যক্ষ করা। মু আইনার সাথে সংস্কৃত শব্দ তদন্ত জুড়ে তৈরি হয়েছে ময়না তদন্ত। অনেক সময় মর্গে পরিচয়বিহীন মৃতদেহ আসে। তাদের পরিচয় বার করতে সেই ফরেনসিক জ্ঞান কাজে লাগাতে হয়। কখনো কখনো পচা গলা মৃতদেহ আসে,
তাদের বয়স, লিঙ্গ কোনো কিছু বোঝা যায় না। বিশেষজ্ঞরা কঙ্কাল দেখে নারী ও পুরুষ নির্ণয় করতে পারেন, কারণ নারী কঙ্কালের পেলভিস বা কোমরের যে অংশটা সেটা অনেকটা চওড়া হয় পুরুষদের থেকে। এছাড়াও পরনের পোশাক, ট্যাটু, কাটা দাগ, বাঁধানো দাঁত, আঙুলের ছাপ ইত্যাদি দেখে পরিচয় বের করা হয়। যেসব মৃতদেহের ক্ষেত্রে কোনোভাবেই পরিচয় খুঁজে পাওয়া যায় না, সেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রিজারে রেখে দেওয়া হয়। তাদের বেওয়ারিশ লাশ বলে। যখন কেউ থানায় মিসিং পারসনস ডায়েরি করে বা খবরের কাগজে দেখে, তখন তাকে এইসব বেওয়ারিশ লাশ ড্রয়ার খুলে দেখানো হয়। অনেক দিন হয়ে গেলে সেক্ষেত্রে এই লাশগুলোর ছবি তুলে রেখে সৎকার করে দেওয়া হয়। এবার অন্ধ্রপ্রদেশের ঘটনাটা জানাই। কাউকে অস্ত্র দিয়ে হত্যা করে অন্য কিছু দেখানোকে ফরেনসিক বিজ্ঞানের ভাষায় বলে রায়লাসিমা ফেনোমেনা। কাউকে ছুরি মারা হলে তার ক্ষতটা লম্বা ধরনের হবে, ক্ষতটা ভিতরের দিকে সরু হবে, কিন্তু বুলেটের ক্ষেত্রে সেটা হবে গোল। তাই কোনো ব্যক্তিকে ছুরি দিয়ে মেরে তাতে বুলেট ঢুকিয়ে দিলেও এইভাবে গোয়েন্দারা সেটা ধরে নেন। কেউ আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা গেলে সেটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা নাকি হত্যা সেটা বলে দেওয়া খুব সোজা। কিভাবে? তবে জেনে নিন। আত্মহত্যা হলে শরীরে একটা আঘাত থাকবে, দুর্ঘটনার ক্ষেত্রে অনেক আঘাত থাকবে, আর হত্যায় 2-3 জায়গায় আঘাত থাকবে। আত্মহত্যা করলে ঘটনাস্থলে অস্ত্র পাওয়া যাবে, হত্যার ক্ষেত্রে সেটা থাকে না। মানসিক রোগ, অর্থনৈতিক সমস্যা থাকলে সাধারণত আত্মহত্যার মোটিভ হয়, কিন্তু হত্যার মোটিভ হয় লোভ ও শত্রুতা। কেউ দড়ি দিয়ে আত্মহত্যা করলে থাইরয়েডের হাড় ভেঙে যায়, মুখে গ্যাঁজলা থাকে, নাক মুখ দিয়ে রক্ত বের হয় না, গলা লম্বা হয়ে যায়। কিন্তু শ্বাস রোধ করে খুন করলে এগুলো সাধারণত দেখা যায় না। এখানে কিছু লক্ষণ স্ক্রিনে দেখতে পাবেন। হত্যার প্রায় 24 ঘন্টার মধ্যে শরীরের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়, একে রাইগর মর্টিস বলে। মৃত্যুর পর ডেড বডিতে বিভিন্ন ধরনের পোকা দেখা যায়। যে সময় যে পোকা আসে সেটা দেখে সময় বলা যায়। পোকার লার্ভার জীবনচক্র থেকে নির্দিষ্ট সময়ও বলা যায়। এছাড়া চামড়া, কঙ্কাল, শরীরের তাপমাত্রা, এই ধরনের অনেক পদ্ধতি দিয়ে মৃত্যুর সময় বলা যায়। অনেক সময় অপরাধী মৃতদেহকে টুকরো করে ফ্রিজে রেখে দেয়, সেক্ষেত্রে পোকামাকড় না থাকলেও রক্তনালিকাকে দেখে অনেক কিছু বলা যায়। এই ধরনের আরও অনেক বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেগুলো দিয়ে অপরাধীকে ধরা যায়। এমনকি অপরাধী তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করলেও কিছু না কিছু ছাপ সে ফেলে যাবেই, মানে অপরাধীর কোনো মতেই ছাড় নেই। তবে এটাও ঠিক যে ফরেনসিক বিশেষজ্ঞরা অনেক সময় ভুল করে ফেলেন, তবে তার সম্ভাবনা খুবই কম। ভারতের প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাব কোথায় তৈরি হয় জানেন? কলকাতায়। 1952 সালে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। এছাড়াও কলকাতায় রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি।